আচ্ছা, আজকে যেটা আমাদের পড়ার বিষয় গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের প্রথম দিকের টপিক গুলা পড়ার জন্য আমাদেরকে একটু দাগানো বইটা দেখতে হবে। তো আমরা দাগানো বই থেকে এটা প্রথমে একটু পড়ার চেষ্টা করব। আমরা একটু দাগানো বইতে দেখে আসি। এখানে দেখো যে প্রথম টপিকটা আছে কি, পরমাণুর মডেল এবং প্রাথমিক ধারণা। পরমাণুর মডেল এবং প্রাথমিক ধারণা। তো এখান থেকে দেখবা যে পরমাণুর মডেলটা প্রথমে কে আবিষ্কার করছেন? স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকারী ইলেকট্রন আবিষ্কার করেন। তাহলে কোশ্চেন আসতে পারে যে ইলেকট্রন আবিষ্কার করেন কে? অ্যান্সারটা কি হবে? স্যার জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে জে থমসন। এবং ইলেকট্রন কিভাবে আবিষ্কার করা হয় বা কিসের মাধ্যমে? এই যে ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করে। ক্যাথোড রশ্মি, দেখো এটুকু একটু ভালো মতো দেখতে হবে, ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করে আমাদের ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে। তারপর এখন দেখো যে পরবর্তীতে কি আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল দিয়েছে? 1911 সালে। বোরের পরমাণু মডেল 1913 সালে। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল 1924 থেকে 1927 সালে। তো এই পরমাণু মডেল গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কে কত সালে পরমাণু মডেল দিছে, এগুলো সবই এমসিকিউ এর জন্য জানতে হবে। তো প্রথমে আমরা কি জানলাম যে ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে কিসের উপর পরীক্ষা করে? ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করে। এবং এই ইলেকট্রন কে আবিষ্কার করেন? স্যার জে জে থমসন। তারপরে দেখলাম রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছে? 1911 সালে। বোর পরমাণু মডেল কত সালে? 1913 সালে। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কত সালে? 1924 থেকে 1927 সালে। 1924 থেকে 1927 সালে। এখন আমরা একটু নিচের দিকে যাই। তারপরে দেখো নিচে কি বলা আছে, যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, নিউক্লিয়াস আবিষ্কার। এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ, এই লাইনটা তোমরা বইয়ে মার্ক করবে। দেখো আমি তোমাদেরকে যেগুলো মার্ক করে দিচ্ছি তোমরা কিন্তু ক্লাসের সাথে সাথে বইয়েও মার্ক করে ফেলতে পারো। তো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষার ফলাফল হিসেবে কি পেয়েছিলাম? নিউক্লিয়াস আবিষ্কার। তাহলে যদি কোশ্চেন আসে যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, অ্যান্সার হবে রাদারফোর্ড। এবং কোন পরীক্ষার মাধ্যমে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। তাহলে দেখ একটা লাইন জাস্ট একটা লাইন থেকে তিনটা কোশ্চেন হচ্ছে। নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। তারপরে কোন পরীক্ষার মাধ্যমে করেন? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। এই দুইটা অ্যান্সার কিন্তু আমি একটা লাইন থেকে পেয়ে গেলাম। তারপর দেখো কি আছে, যে ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণু গঠন সম্পর্কে থমসন প্রস্তাবিত। এখান থেকে একটা জিনিস আসতে পারে যে প্লাম পুডিং মডেল কার? থমসনের। বিজ্ঞানী থমসনের। প্লাম পুডিং মডেল কার? বিজ্ঞানী থমসনের। এখন আসতে হবে আলফা কণার বৈশিষ্ট্য। আলফা কণার বৈশিষ্ট্য, তার আগে দেখিনি আলফা কণাটা কি। যে হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে, তাকে বলা হয় আলফা কণা। হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে, তাকে বলা হয় আলফা কণা। আলফা কণার এখন বৈশিষ্ট্য দেখবো আমরা। আলফা কণার বৈশিষ্ট্য কি? আলফা কণা যৌগিক কণা বা কম্পোজিট কণা। তারপরে দেখো এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আলফা কণার বেগ। আলফা কণার বেগ কত? 1 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। তারপর আলফা কণাতে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে। এখানে তোমরা একটু একটা জিনিস খেয়াল করো, যে এই যে আলফা কণার একটা প্রকাশ দেওয়া আছে 4/2 হিলিয়াম 2+। আলফা কণাকে আমরা কিভাবে প্রকাশ করি? এটা অনেক সময় এমসিকিউতে আসে। কিভাবে? 4/2 হিলিয়াম 2+। আলফা কণার এই প্রকাশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা অনেক সময় উল্টাপাল্টা করে দিতে পারে। ধর এরকম দিছে 4/2 হিলিয়াম দিয়ে দিছে, তুমি তো নাচতে নাচতে অ্যান্সার করে দিবা হ্যাঁ এটা ঠিক আছে। দেখবা এটাই ক নাম্বার অপশনে থাকবে, এরকম তুমি খুবই নাচতে নাচতে অ্যান্সারটা দিবা এবং ভুল করবা। এই অ্যান্সারটা কি হবে? 4/2 হিলিয়াম 2+। কারণ কি দেখো, আলফা কণা থেকে তোমাকে দুইটা ইলেকট্রনই বের করতে হবে। হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন বের করে নিলে যে দ্বি ধনাত্মক নিউক্লিয়াসটা থাকে, শুধু একটা নিউক্লিয়াস সেখানে অবশিষ্ট থাকবে। তুমি দুইটা ইলেকট্রনই সেখান থেকে বের করে নিবা, সেই অবস্থাকে কিন্তু আমরা আলফা কণা বলতেছি। আর এটা তো এই অবস্থাটাকে নর্মাল হিলিয়াম, এই অবস্থা নর্মাল হিলিয়াম, কিন্তু এ কে কি বলি আমরা? আলফা কণা। তাহলে এই আলফা কণার বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে। যে আলফা কণার বেগ কত? 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷, এটা হলো আলফা কণার বেগ। আর আলফা কণার ভর সংখ্যা কত? 4। তারপরে দেখো রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ। রাদারফোর্ড যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছে সেখানে কি কি উপকরণ ব্যবহার হয়েছে? পাতলা সোনার পাত প্রথমে আসে। এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সোনার পাতের পুরুত্বটা। সোনার পাতের পুরুত্বে কয়টা শূন্য আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। কয়টা শূন্য? 0.0004। অর্থাৎ মনে রাখবা 4টা শূন্য 4, 4টা শূন্য 4, এটা মনে রাখার একটা নর্মাল বা সহজ উপায়। 4টা শূন্য তারপরে কত? 4।
4টা শূন্য 4 এভাবে মনে রাখবা, 4 4 4টা শূন্য 4। তো সোনার পাতের পুরুত্ব এত সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটারে হবে। তোমাকে কোশ্চেনে প্রায় সময় খেয়াল রাখতে হবে যে এককটা সেন্টিমিটারে দেওয়া নাকি মিটারে দেওয়া। এরকম ধরো ক নাম্বার অপশনটা এরকম থাকবে 0.0 4টা 0 4 মিটার দেওয়া আছে। তো তুমি উত্তেজনার বশে তাড়াতাড়ি তাড়াহুড়া করতে গিয়ে যে যখনই দেখবা যে 4টা 0 আর 4 আছে, তাহলে এটাই অ্যান্সার। কিন্তু তুমি দেখলাও না যেটা মিটারে আছে, মিটার আর সেন্টিমিটার কিন্তু এক হবে না। তাহলে পাতলা সোনার পাতের পুরুত্ব এত সেন্টিমিটার। আর তারপরে কি আছে, তারপরে আছে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এখন দেখো জিঙ্ক সালফাইডের সংকেতটা ZnS। জিঙ্ক সালফাইড মানে হচ্ছে ZnS। এই সংকেতটা একটু গুরুত্বপূর্ণ, ZnS। এই আবরণযুক্ত পর্দা, আর এই এক্সট্রা জিনিসটা একটু বই লিখে নিবা। আরেকটা উপাদান ব্যবহার হয়েছে, সেটা হলো লেড ব্লক। এই লেড ব্লক উপাদানটাও এই রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহার করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের প্রথম পেজ সম্পর্কে আলোচনা। এখন আমরা পরের দিকে যাই, পরের আলোচনাতে চলে যাই। পরের দিকে যাই, দেখি রাদারফোর্ডের পরীক্ষার বর্ণনার কথা বলা হয়েছে। তো দেখো এই যে জিঙ্ক সালফাইড, আমরা কি দেখলাম যে রাদারফোর্ডের পরীক্ষায় জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল। এই জিঙ্ক সালফাইড অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, নট প্রতিপ্রভা, অনুপ্রভা, ফসফোরিসেন্ট সাবস্ট্যান্স। অনুপ্রভা, এটা কিন্তু প্রতিপ্রভা না। অনুপ্রভা আর প্রতিপ্রভা দুইটা ভিন্ন জিনিস। এটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, তাহলে অ্যান্সার কি হবে, জিঙ্ক সালফাইড বা ZnS। প্রতিপ্রভা নয় কিন্তু। তারপর দেখো এই পরীক্ষায় তিনি কি লক্ষ্য করছেন, প্রায় 99% আলফা কণা পাতলা সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। ঠিক আছে। আর কতগুলো আলফা কণা ফিরে আসে, 20,000-এর মধ্যে একটি আলফা কণা, 20,000-এর মধ্যে একটি আলফা কণা ফিরে আসে। তারপরে কি আছে, তারপরে আমরা আরেকটু যাই যে পরমাণুর, তারপরে এই রাদারফোর্ড এই পরীক্ষা করার পর কি কি সিদ্ধান্ত উপনীত হয়েছে। রাদারফোর্ড এই পরীক্ষা করার পর বিভিন্ন সিদ্ধান্ত নিলেন। তার মধ্যে প্রথম সিদ্ধান্তটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তারপরে কি দেখলেন তিনি, যে পরমাণুর ভরের সমগ্র স্থান অর্থাৎ 99.97% ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। অর্থাৎ এই যে একটা পরমাণুর কেন্দ্র, এই যে নিউক্লিয়াসটা বা পরমাণুর কেন্দ্রটা, এই কেন্দ্রে পরমাণুর সমগ্র ভরই কোথায় কেন্দ্রীভূত থাকে, কেন্দ্রে। এবং কেন্দ্রে কতটুকু ভর থাকে, 99.97% ভর। বলা যায় পুরা ভরটুকুই কেন্দ্রে সঞ্চিত থাকে, কিন্তু তারপরেও কিন্তু অনেক ছোট একটা স্থান দখল করে থাকে। আমরা সাধারণত দেখি একটা পরমাণুর এরকম ধরো অনেকগুলো কক্ষপথ আছে, এরকম আকারটা বড় হয়, কিন্তু ওর যে কেন্দ্রটা দেখো খুবই ছোট। কেন্দ্র বা নিউক্লিয়াসটা খুবই ছোট, আর এই কেন্দ্রের মধ্যে ওর সমস্ত ভর সঞ্চিত আছে। তারপরে এখন আমরা আসি, তারপরে কি আছে, এই আলফা কণা ভারী এবং ধনাত্মক চার্জ যুক্ত। আলফা কণা ভারী এবং ধনাত্মক চার্জ যুক্ত, এই কণাকে তিনি নাম দিয়েছেন কি, আলফা কণা। এই যে আলফা কণা ভারী এবং ধনাত্মক চার্জ যুক্ত কণাকে তিনি নাম দিয়েছেন নিউক্লিয়াস। তাহলে কোশ্চেন আসতে পারে যে নিউক্লিয়াস কোন চার্জ যুক্ত বা কোন চার্জে চার্জিত, অ্যান্সার কি হবে, ধনাত্মক। তারপরে এখান থেকে আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে এই লাইনটা 5 নাম্বার পয়েন্টটা, সেটা কি, পরমাণুর আকার কত। পরমাণুর আকার বা হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে 1 × 10⁻8 সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। এখানে দেখো অনেকগুলা প্রকাশ আছে, মানে 1 × 10⁻8 সেন্টিমিটার একে বলা যায়, অথবা 0.1 ন্যানোমিটার বলতে পারি, অথবা একে আমি আরেকটা জিনিস বলতে পারি 1 অ্যাংস্ট্রম, বা বলতে পারি 1 × 10⁻10 মিটার। তো শুধু এই যে 1 × 10⁻8 সেন্টিমিটার এভাবে না দিয়ে কোশ্চেনের অ্যান্সার গুলা কিন্তু এইভাবেও দিতে পারে। তো তোমাকে একটু সবগুলাই কষ্ট করে জানতে হবে। 1 × 10⁻10 এটা সমান কিন্তু 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম, এই প্রকাশগুলো সবগুলাই তোমাদেরকে একটু জানতে হবে কষ্ট করে। 1 × 10⁻8 সেন্টিমিটার এর মানে আর একটা 0.1 ন্যানোমিটার বা 1 অ্যাংস্ট্রম বা 1 × 10⁻10 মিটার। তারপরে দেখো যে এর তুলনায় নিউক্লিয়াসের আকারটা কত, 1 × 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। তাহলে দেখো নিউক্লিয়াসের আকার কিন্তু খুবই ছোট। ইনভার্সের ক্ষেত্রে তোমরা দেখবা যে ইনভার্সের মানটা যত বাড়বে, দেখো 10⁻12 এর মান কিন্তু 10⁻10 এর তুলনায় ছোট। 10⁻10 এর তুলনায় কিন্তু 10⁻12 এর ছোট। কারণ কি, মাইনাসের কারণে তুমি যত ওইদিকে ইনভার্সের সংখ্যা, ইনভার্সের উপরে সংখ্যাটা যত বেশি বাড়বে, সে তার মানটা তত বেশি কম। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাস দেখছি 1 × 10⁻8 সেন্টিমিটার, কিন্তু তার তুলনায় নিউক্লিয়াসের আকার দেখো কত ছোট, 1 × 10⁻12 থেকে 10⁻13, অনেক ছোট।
তারপরে এই আকারগত সম্পর্কটি হলো পরমাণুটি এর নিউক্লিয়াস থেকে, পরমাণু এর নিউক্লিয়াসে কত গুণ বড়, 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এই কোশ্চেনটা বারবারই আসে যে পরমাণু এর নিউক্লিয়াস অপেক্ষা কত গুণ বড়, তাহলে কত গুণ বড়, 10,000 থেকে 1,00,000 গুণ বড়। পরমাণু এর নিউক্লিয়াস অপেক্ষা 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এবার আমরা আরো নিচে যাই, এখান থেকে আর কিছু তেমন পড়ার দরকার নেই, শুধু আমরা একটা পেজ দুইবার আসছে। আচ্ছা, পরে দেখি রাদারফোর্ডের পরমাণু মডেলের যে স্বীকারোক্তি বা স্বীকার্যগুলো, এগুলো কিন্তু আমরা 9-10 পড়ে আসছি। এই স্বীকার্যগুলো আমাদের তেমন ভাবে কোশ্চেনে আসে না, কিন্তু যারা শহীদ স্মৃতির আসো, তো নূর মোস্তফা স্যার প্রায় সময় এই চিত্রটা কোশ্চেনে দেয়। এই চিত্রটা স্যার কোশ্চেনে দিয়ে তোমাকে বলে যে এই মডেলটি ব্যাখ্যা করো। এই যে এরকম একটা চিত্র তোমাকে দিবে আর বলবে যে এই চিত্রে প্রদত্ত মডেলটি তুমি ব্যাখ্যা করো। তখন তুমি কি করবা, যে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিভাবে করা হয়েছে, প্রথমে এই যে প্রথম দিকে তুমি খেয়াল করবা পরমাণু মডেলে কি কি উপাদান ছিল, তুমি প্রথমে এটা লিখবা। তারপরে উনি পরীক্ষা করছেন, পরীক্ষা করার পরে এই যে স্বীকারোক্তিগুলা, এই যে এখান থেকে যে 5টা স্বীকারোক্তি দেওয়া আছে, প্রত্যেকটা তুমি এক লাইন এক লাইন করে লিখবা। কিভাবে লিখবা, প্রথমে লিখবা যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তারপর লিখবা পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর 99.97% ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। তারপর লিখবা ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। তারপরে কি আছে, তারপরে আছে আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে তিনি কি দেখান, যে আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে দেখান পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মোলের পারমাণবিক সংখ্যার সমান। ওই যে আমরা জানি না যে নিউক্লিয়াসে যে ধনাত্মক চার্জ বা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কিসের সমান, পারমাণবিক সংখ্যার সমান, আর প্রোটনই তো ধনাত্মক চার্জ। তারপরে কি আছে এখানে, পরমাণুর আকার কত আর নিউক্লিয়াসের আকার কত, এই সংক্রান্ত যে 3-4টা পয়েন্ট বা 5টা পয়েন্টই কিন্তু তোমাদের লিখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে তুমি সর্বোচ্চ এক লাইন এক লাইন করে লিখতে পারো, বা সবচেয়ে বেশি ভালো হয় তোমাদের কাছে যদি 9-10 বইটা থাকে, তাহলে দেখবা 9-10 বইয়ে এই রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যাটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে। তো তোমরা ওইটা ফলো করতে পারো, ওইটা ফলো করলে এক্সামে লিখলে একদম 3-3 পেয়ে যাবা। এই চিত্রটা দিয়ে স্যার এরকম কোশ্চেন করে থাকে মাঝে মাঝে। তারপরে এখন আমরা পরবর্তী অংশে যাই। তো এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকারোক্তি বা স্বীকার্য সমূহ। এখন দেখতে হবে যে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতাগুলো কি কি, সীমাবদ্ধতা তো প্রথমে আমরা দেখতে পাই যে রাদারফোর্ড কি বলছিল, মডেলটাকে একটা সৌরজগতের মডেলের সাথে তিনি তুলনা করছেন। কিন্তু আমরা জানি সৌরজগতের গ্রহ উপগ্রহগুলোর মধ্যে কোনো চার্জ নেই, অর্থাৎ তারা কিন্তু চার্জ শূন্য বা চার্জবিহীন। কিন্তু পরমাণুতে এই যে প্রোটন, প্রোটন ইলেকট্রন এদের কিন্তু চার্জ আছে। প্রোটনের চার্জ কি, পজিটিভ। তারপরে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। তাহলে এদের তো চার্জ আছে। তাহলে আমি একটা চার্জযুক্ত বস্তুর সাথে আরেকটা চার্জহীন বস্তুকে তুলনা করতেছি, এটাকে আমি ঠিক করলাম, এটা কিন্তু আমি ঠিক করিনি। তাই এই যে চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুগুলো তুলনা সঠিক হয়নি। তারপরে দেখো ম্যাক্সওয়েলের আলো সম্পর্কীয় তত্ত্ব অনুসারে আমরা কি জানি, কোনো চার্জযুক্ত বস্তু যখন এরকম কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, তখন এটা ধীরে ধীরে নির্দিষ্ট পরিমাণে শক্তি লস করবে বা শক্তি হারাতে থাকবে। এবং শক্তি হারাতে হারাতে একটা সময় ও কি করবে, নিউক্লিয়াসের উপরে এসে পতিত হবে। তাহলে যখন একটা পরমাণু নিউক্লিয়াসের উপরে এসে পতিত হবে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গুলো কমতে 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 নিউক্লিয়াসে চলে আসবে, তাহলে কিন্তু তখন পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না, পরমাণু স্থায়ী, পরমাণু কিন্তু স্থায়ী হয়। তাহলে বাস্তবে যেহেতু এরকম হয় না, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। তারপরে দেখো কি বলছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো ব্যাখ্যা দেখতে পারি না। হ্যাঁ ঠিকই তো, হাইড্রোজেন পরমাণু বর্ণালী কিন্তু আমরা এখানে দেখতে পাই না। কিন্তু আমরা কি জানি যে পরমাণু যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি সে বিকিরণ করে। তো বিকিরণ করা মানে আমরা একটা শক্তির বর্ণালী দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলে এগুলো সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। তারপরে কি বলছে, যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলে ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ ইলেকট্রন যে আবর্তন করতেছে, আমরা নর্মালি কি দেখি, ইলেকট্রন আবর্তনের পথটা সাধারণত আমরা এরকম গোলাকার আকারে থাকি। কিন্তু রাদারফোর্ড কিন্তু কিছুই বর্ণনা করেন, উনি শুধু সৌরজগতই বলে বসে আছে। উনি বলেনি যে এটা গোলাকার না বৃত্তাকার না চারকোনা না কি, কোন রকম আকার তিনি বর্ণনা করেননি। যেহেতু বর্ণনা করেননি, তাই এটা সঠিক নয়। এটা হলো তার মডেলের সীমাবদ্ধতা। তারপরে কি আছে, যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কিভাবে পরিক্রমণ করে। তো তিনি সামান্য একটা ইলেকট্রনের কথা বলছেন, যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে, যে গ্রহ সূর্যের চারদিকে যেভাবে গ্রহ ঘোরে, সেভাবে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। কিন্তু উনি বলেননি যখন অনেকগুলা ইলেকট্রন চলে আসবে, একের অধিক যখন ইলেকট্রন,
তখন সেই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে? সবাই কি বৃত্তাকারে বা সেই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ঘুরবে, নাকি কেউ অন্যদিকে ঘুরবে, এরকম কোনো কিছুই কিন্তু তিনি বলেননি। তাই তার মডেলটা একদম 100% অ্যাকিউরেট না। তাহলে আমাদের এখন আসতে হবে যে অ্যাকিউরেট কার মডেল? মোটামুটি অ্যাকিউরেট মডেল দিয়েছেন কি আমাদের বোর। বোর বলা যায় একটা অ্যাকুরেট মডেল তিনি প্রদান করছেন। বোর কত সালে পরমাণু মডেল দেন? 1913 সালে। 1913 সালে বোর পরমাণু মডেল দিয়েছেন। আর বোর যে পরমাণু মডেল দিয়েছেন তাতে রাদারফোর্ড মডেলে তিনটা ত্রুটিকে তিনি ক্লিয়ার করার চেষ্টা করছেন। রাদারফোর্ড পরমাণু মডেলে তিনটা ত্রুটি তিনি তার মডেলে ক্লিয়ার করার চেষ্টা করছেন। কি কি ত্রুটিগুলা এবং ত্রুটিগুলা সংশোধন করে তিনি কি মডেল দিলেন সেটা এখন আমাদের দেখার বিষয়। তো আমরা তার মডেলটা একটু দেখার চেষ্টা করি। তিনি তার মডেলের প্রস্তাবনাগুলো এমন ছিল যে প্রথমে কি ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। প্রথমে তিনি বর্ণনা করেছেন ইলেকট্রনের শক্তি স্তর সম্পর্কে। অর্থাৎ ইলেকট্রনের ধরো অনেকগুলো শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। ইলেকট্রনের এই শক্তি স্তরগুলো সম্পর্কে তিনি বর্ণনা করেছেন এবং এই শক্তি স্তরগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। এই যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। তারপরে উনি কি বলছেন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। তো এই কৌণিক ভরবেগের একটা সূত্র কিন্তু তিনি প্রদান করছেন কি mvr সমান nh/2π। n/2π এই সূত্রটা তিনি প্রদান করছেন। তো এই সূত্রটা তিনি কেন প্রদান করলেন বা কোথা থেকে পেলেন এটা কিন্তু তার মডেলে তিনি বর্ণনা করেননি। তিনি শুধু একটা সূত্র দিয়ে ফেলছেন এবং বলছেন যে এটাই হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই এমভিআর, এই টোটাল এমভিআর টুকুকে বলা হয় কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এতটুকু তিনি বর্ণনা করছেন। আর এখান থেকে জানতে হবে যে এম সমান, হ্যাঁ কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ হচ্ছে এই যে ইলেকট্রন, ইলেকট্রন দেখো এই যে একটা নিউক্লিয়াস আছে, ইলেকট্রনটা কি করতেছে এভাবে, এখানে আছে তোমার ইলেকট্রন। ইলেকট্রন যখন একটা বা কোনো বস্তু যখন বৃত্তাকার পথে এভাবে ঘুরতে থাকে তখন ওর আকর্ষণটা, ও যখন এভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে ওর আকর্ষণ থাকে এভাবে কেন্দ্রের দিকে। তো কেন্দ্রের দিকে ওর যে আকর্ষণ থাকে, ওর কিন্তু একটা নিজস্ব ভর আছে এবং একটা নির্দিষ্ট বেগে কিন্তু ও চলতেছে। তো এই যে কোণা বরাবর এরকম কেন্দ্রের দিকে একটা কোণা করে ওর যে আকর্ষণটা থাকে, যে ধরো এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে আমার কেন্দ্র, তো ইলেকট্রন এখানেও থাকতে পারে। তো এই যে কেন্দ্রের দিকে ওর একটা কোণা করে যে আকর্ষণ থাকে, সেই আকর্ষণটুকুকে আমরা কি বলি? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। ওই কৌণিক যে কোণা কোণা করে এই আকর্ষণটা হয় কোণা করে। অন্যান্য নর্মাল আকর্ষণগুলো আমরা কি দেখি এরকম ধরো সোজা ভাবে আকর্ষণ করতেছে, কিন্তু যখন একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তার আকর্ষণটা সবসময় থাকে কেন্দ্রের দিকে। কেন্দ্র সবসময় তাকে টানতে চায়, কিন্তু ওই বস্তুটা তো একটা নির্দিষ্ট ভর আছে, একটা তারপরে বেগ আছে। তো ওই যে ভর আর বেগ নিয়ে যে শুধু চলতেছে, তাহলে ভর আর বেগ, সম্পূর্ণ ভর আর বেগ সহই কিন্তু ওকে কেন্দ্রের দিকে আকর্ষণ করা হচ্ছে। তো একেই বলা হচ্ছে কৌণিক ভরবেগ, কারণ ইলেকট্রন তো বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই কৌণিক ভরবেগেরই সূত্রটা তিনি দিয়েছেন এভাবে mvr সমান nh/2π। এখানে প্রত্যেকটার পরিচয় জানতে হবে। এমটা কি? এম হলো ইলেকট্রনের ভর, এম ইলেকট্রনের ভর। ভি কি? ভি মানে হচ্ছে বেগ। কার বেগ? ইলেকট্রনের বেগ। তারপরে আর কি? ওই যে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে, এই যে ধরো এরকম একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধই হচ্ছে আর। তারপরে এন কি? এন হচ্ছে প্রধান কক্ষপথের একটা যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে। ধরো প্রধান শক্তি স্তর বা প্রথম কক্ষপথ হলে এন এর মান হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথ হলে এন এর মান 2, তৃতীয় কক্ষপথ হলে এন এর মান 3, এন এর মান এরকম অখণ্ড পূর্ণ সংখ্যা। তারপরে এইচ, এইচ এর পরিচয়টা কি? এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক বা এইচ এর মান কত? এইটা এই যে এরকম একক সহ অ্যাডমিশন টেস্টে হাজার হাজার বার আসে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা তোমরা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবা, যে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। জুল সেকেন্ড, এটা একক সহ মনে রাখতে হবে। তো এটা ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা সম্পর্কিত আলোচনা। তারপরে এখন আমরা আসি যে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত আলোচনাতে উনি কি বলছেন। শক্তির শোষণ বা বিকিরণ এবং বর্ণালী সৃষ্টি আলোচনা। তো এখানে আমরা কি জানি যে এই যে ধরো একটা ইলেকট্রন এইখানে এরকম একটা কক্ষপথে আছে,